আমার একটা দাঁতে এত ব্যথা, আমি ভেবেছিলাম দাঁতটা তুলেই ফেলবো। কিন্তু ডাক্তার আমাকে পরামর্শ দিলেন দাঁতটা না তুলে আরসিটি করার জন্য। তাতে নাকি আমার দাঁতটা আর তুলতেও হবে না। কিন্তু আরসিটির খরচ 2000 টাকা, আর দাঁত তোলার খরচ মাত্র 400 টাকা। তাহলে বরং আমি দাঁতটা তুলেই নিই, আমার পয়সাটাও বেঁচে যাবে। আর যদি আরসিটি করার পর আমার দাঁতে ব্যথা হয় তখন আমি কি করব? কিন্তু আরেকটাও চিন্তা আছে, দাঁত তুলে ফেললে আমি খাবো কি করে? সেখানে জায়গাটা তো ফাঁকা হয়ে যাবে। তখন কি আমি আর আগের মতো ঠিক করে খেতে পারবো? উফ, কি যে করব কিচ্ছু বুঝতে পারছি না। আরসিটি করাবো নাকি দাঁত তুলে ফেলবো? তাহলে চলো ডাক্তারের কাছ থেকে জেনে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেন্টিস্ট সাহেবা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ডক্টর শিউলি, আমি কিন্তু আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিকটা সেটা হলো, তোমার দাঁতে ধরো প্রচন্ড যন্ত্রণা, প্রচন্ড ব্যথা হচ্ছে এবং ডাক্তার তোমাকে রেফার করেছেন দাঁতে আরসিটি করানোর জন্য। কিন্তু তুমি কনফিউশনে ভুগছো, তুমি আরসিটি করাবে নাকি দাঁতটা তুলে ফেলবে, সেই সম্পর্কে কিন্তু আজকের ভিডিও হতে চলেছে। তাই ভিডিওতে যাওয়ার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দাও, যাতে আমার পরবর্তী যখনই কোনো ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলো দেরি না করে আজকের ভিডিও শুরু করে দিই। যদি কোনো পেশেন্টের দাঁতে তীব্র যন্ত্রণা হয়, তীব্র ব্যথা হয় এবং সেই ব্যথার কারণে যদি এমন হয় যে রাতের ঘুমটা পর্যন্ত উড়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু তখন কোনো রকম কোনো হোম রেমেডিস কিন্তু কাজে আসে না। তখন কিন্তু তাকে বাধ্যতামূলকভাবে ডেন্টাল ক্লিনিকে কিন্তু ভিজিট করতেই হবে, বা ডেন্টাল যে হসপিটাল থাকে সেখানে কিন্তু তাকে ভিজিট করতেই হবে ট্রিটমেন্টের জন্য। ঠিক আছে? এইবার ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রথম যে ধাপটা থাকে সেটা হলো ক্লিনিক্যাল এক্সামিনেশন। তুমি যখনই কোনো ডেন্টাল ক্লিনিকে বা ডেন্টাল হসপিটালে ভিজিট করবে, সেক্ষেত্রে যিনি ডেন্টিস্ট থাকবেন তিনি কিন্তু সবার প্রথমে তোমার মুখে যে দাঁতে সমস্যা হচ্ছে সেই দাঁতটাকে খুব ভালো করে ক্লিনিক্যাল একটা এক্সামিনেশন করে দেখবেন যে দাঁতের কি সমস্যা হয়েছে। ঠিক আছে? এবার যদি প্রথম স্টেপেও ঠিকভাবে কোনো কিছু না বোঝা যায়, তো তাহলে চলে যাবে তখন দ্বিতীয় স্টেপে। দ্বিতীয় স্টেপটা কি রয়েছে সেটা হলো এক্স রে করা। ঠিক আছে? দাঁতের এক্স রে করার মাধ্যমে কিন্তু দাঁতের ভেতরের স্ট্রাকচারটা কিন্তু সম্পূর্ণটা একদম চোখের সামনে ভেসে ওঠে। ঠিক আছে? দাঁতের ভেতরের এবং দাঁতের ওপরে যে স্ট্রাকচার পুরোটাই কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে ওঠে। ঠিক আছে? তোমরা এদিকে ছবি দেখতে পাবে। ছবিতে দেখো যে একটা কালো রঙের অংশ দেখতে পাচ্ছ, সেই কালো রঙের অংশটা কিন্তু হলো কেরিজ, অর্থাৎ দাঁতে পোকা লাগা বা ক্যাভিটিস হয়ে যাওয়া। আর এরকম কন্ডিশন যদি কারোর হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু তখন ভেতরের আমাদের দাঁতের কিন্তু 3টে লেয়ার থাকে। ঠিক আছে? আর সব থেকে ওপরের যে লেয়ারটা সেটাকে বলা হয় এনামেল। ঠিক আছে? এনামেলের ভেতরে যে লেয়ারটা থাকে অর্থাৎ সেকেন্ড যে লেয়ারটা সেটাকে বলা হয় ডেন্টিন, এবং তার ভেতরে অর্থাৎ সব থেকে ভেতরে যে অংশটা থাকে সেটাকে বলা হয় পাল্প। এই পাল্প অংশটাই কিন্তু সজীব অংশ। ঠিক আছে? যদি কোনোভাবে কোনো কেরিজ বা ক্যাভিটিস যদি এই পাল্প অংশটাকে টাচ করে ফেলে, তাহলে কিন্তু তখন তীব্র ব্যথা, বেদনা, যন্ত্রণা কিন্তু অনুভূত হয়। ব্যথা যন্ত্রণাটা বিশেষ করে তখন বেশি অনুভূত হয় যখন কেউ কোনো ধরো খাবার খাচ্ছে, ঠিক আছে, বা কোনো রকম কোনো ঠান্ডা গরম জল কেউ খেতে যাচ্ছে তখন, অথবা সামান্য হাওয়া লাগলেও কিন্তু তীব্র একটা শার্প শুটিং পেইন কিন্তু হয়ে থাকে। ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু দুটো ট্রিটমেন্ট রেফার করা যেতে পারে। একটা হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট অর্থাৎ আরসিটি, এবং আরেকটা হচ্ছে কি এক্সট্রাকশন অর্থাৎ দাঁতটা তুলে ফেলা। এবার একটু বলে নিই যে আরসিটি কেন করা হবে। দেখো, আরসিটি কেন করা হচ্ছে আগেই একটুখানি যেটা বলে নিলাম, যে আমাদের দাঁতের 3টে পার্ট থাকছে। সব থেকে বাইরেরটা হচ্ছে এনামেল, তার ভেতরেরটা ডেন্টিন, এবং তার সব থেকে ভেতরেরটা হলো গিয়ে পাল্প। ঠিক আছে? এবার কোনোভাবে যদি ইনফেকশনটা এই পাল্প পর্যন্ত যদি ছড়িয়ে যায়, তখন সেক্ষেত্রে আমাদের পাল্পটা অর্থাৎ যেখানে নার্ভ সেলগুলো রয়েছে সেখানে নার্ভগুলো কিন্তু ইনফেক্টেড হয়ে যায়। নার্ভ একবার ইনফেক্টেড হয়ে গেলে তখন কিন্তু কোনো রকম কোনো ফিলিং এ কাজ দেবে না। তখন তার একমাত্র ট্রিটমেন্ট কিন্তু হবে আরসিটি অর্থাৎ রুট ক্যানাল ট্রিটমেন্ট।
এবার বলে রাখি রুট ক্যানাল ট্রিটমেন্টটা কিভাবে করা হয়, আমি সংক্ষেপে তোমাদেরকে জানাচ্ছি, ঠিক আছে? দাঁতের মধ্যে যেখানে কেরিজ হয়েছে বা ক্যাভিটিস হয়েছে সেই জায়গাটাকে সম্পূর্ণভাবে পরিষ্কার করে দেওয়া হয় একটা যন্ত্রের মাধ্যমে, যে যন্ত্রকে আমরা হ্যান্ডপিস বলে থাকি, ঠিক আছে? সম্পূর্ণভাবে সেই নোংরা বা নষ্ট হয়ে যাওয়া যে দাঁতের অংশ, সেই অংশটাকে পুরোটা বের করে একদম সাফ করে নিয়ে চলে আসা হয়। তারপরে যে ডেন্টাল নার্ভটা থাকে, যেটা অলরেডি ইনফেক্টেড, সেই ডেন্টাল নার্ভটাকেও কিন্তু বের করে নিয়ে আসা হয়, ঠিক আছে? বের করে নিয়ে আসার পর এবার যে রুট ক্যানালটা পড়ে থাকলো, সেই রুট ক্যানালে কিন্তু ওষুধ দিয়ে বারংবার করে পরিষ্কার করা হয়, ঠিক আছে? পরিষ্কার করার পর তারপরে সেখানে ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে ভর্তি করে দেওয়া হয় এবং পরে দাঁতের ওপর কিন্তু একটা ক্রাউন বসিয়ে এই টোটাল রুট ক্যানাল ট্রিটমেন্টটাকে কিন্তু কমপ্লিট করা হয়। ক্রাউনটা দেওয়ার কারণ কি? যাতে দাঁতটা আগের মতন সক্রিয়ভাবে কাজ করতে পারে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এর আগে রুট ক্যানাল ট্রিটমেন্ট সম্পর্কে একটা ডিটেলস ভিডিও বানিয়েছিলাম। তোমরা যারা যারা দেখতে ইচ্ছুক, আমি অবশ্যই আই বাটনে তোমাদেরকে লিংক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নিও। আমি তো এতক্ষণ বললাম যে কখন আমরা রুট ক্যানাল ট্রিটমেন্টটা করব, ঠিক আছে? এবার আমি বলি যে কখন দাঁতটা তুলতে হবে। দেখো, যদি কোনো দাঁতে কেরিস বা ক্যাভিটিস হয়ে রয়েছে এবং তার সাথে যদি দেখা যায় যে দাঁতটা নড়ছে, তখন কিন্তু সেক্ষেত্রে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে কোনো রকম কোনো লাভ হবে না। নড়ে যাওয়া দাঁতের কিন্তু একটাই ট্রিটমেন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু তখন দাঁতটাকে তুলে ফেলতে হয়। আদারওয়াইজ যদি দাঁতকে প্রিজার্ভ করার বিন্দুমাত্র সম্ভাবনা থেকে থাকে, আমরা কিন্তু সবার আগে প্রায়োরিটিটা সেটার উপর দিই যাতে দাঁতটাকে একদম সংরক্ষণ করা যায়। দাঁত তাহলে আই হোপ তোমরা বুঝতে পারলে, যখন দাঁতটা ভেতর থেকে মজবুত আছে, স্ট্রং আছে, তখন যদি কোনো রকম কোনো কেরিজ হয়ে থাকে তখন কিন্তু আমরা আরসিটির দিকে এগোবো। এবং যদি কোনো দাঁত নড়ে গিয়ে থাকে, অর্থাৎ ভেতর থেকে যদি সেটা মজবুতিটা একদম নষ্ট হয়ে গিয়ে থাকে, তখন কিন্তু আমরা সেটা এক্সট্রাকশনের দিকে, অর্থাৎ দাঁত তুলে ফেলার দিকে কিন্তু এগোবো। এবার চলো আমরা জেনে নিই যে দুটো ট্রিটমেন্টের ক্ষেত্রে খরচা কিরকম পড়ে। প্রথমে চলে আসি আরসিটির ক্ষেত্রে। আরসিটির ক্ষেত্রে যে খরচাটা পড়ে সেটা কিন্তু এক্সট্রাকশনের থেকে একটু বেশি হয়ে থাকে। জেনারেলি একটা দাঁতের ক্ষেত্রে 1000 থেকে 1000 টাকা থেকে শুরু হয়, 2000 পর্যন্ত হতে পারে, বা কখনো কখনো বেড়ে 2500 বা 3000 হয়। সেক্ষেত্রে কিন্তু পেছনের দাঁতগুলোর ক্ষেত্রে আরসিটিতে একটু চার্জটা বেশি পড়ে, বা কোনো কোনো জায়গায় কিন্তু এটা অনেক কমের মধ্যেও চলে আসে, ঠিক আছে? এই আরসিটির এই যে আমি দামগুলো বলছি বা এক্সট্রাকশনের যে দামগুলো আমি বলবো, এগুলো কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে যে ডাক্তারের চেম্বারটা কোথায় অবস্থিত, অর্থাৎ লোকেশনটা কোথায়, এবং ডাক্তারের যে এক্সপিরিয়েন্স সেটা কতটা, ঠিক আছে? এই দুটোর ওপর কিন্তু ডিপেন্ড করে যে ট্রিটমেন্টের চার্জটা কিরকম বা কত পড়বে, ঠিক আছে? এবার আরসিটি করালে কিন্তু তোমাকে আরেকটা জিনিস করাতেই হবে, সেটা হচ্ছে কি ক্রাউন। এবার ক্রাউনের খরচটা তাহলে কিরকম পড়ে, আমি কিন্তু এর আগে অলরেডি একটা ভিডিও বানিয়েছি ক্রাউনের কিরকম খরচ পড়ে সেই সম্পর্কে। তোমরা ডিটেলসটা গিয়ে দেখে এসো, আমি আই বাটনে তোমাদেরকে লিংক দিয়ে দেবো, ঠিক আছে? তাও আমি সংক্ষেপে এখানে বলে রাখছি, আরসিটি করানোর পর তোমাকে ক্রাউন যেহেতু করাতে হচ্ছে, তো ক্রাউনের জেনারেলি 1000 থেকে ওরকম স্টার্টিং হয়। তো জিনিসের কোয়ালিটি অনুযায়ী ক্রাউনের যে ম্যাটেরিয়ালটা আমি ইউজ করব, সেই ম্যাটেরিয়ালের কোয়ালিটি অনুযায়ী কিন্তু দামটা ধীরে ধীরে বাড়তে থাকে, ঠিক আছে? তো তোমার টোটাল আরসিটির যে খরচটা, সে টোটালটা চলে আসছে 3 থেকে 4000-এর মধ্যে কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার চলে আসি দাঁত তোলার ক্ষেত্রে কত খরচ পড়ে। দাঁত তোলার ক্ষেত্রে কিন্তু অনেক কম খরচ পড়ে, এটা সবাই জানে। দেখো, জেনারেলি দাঁত তোলার ক্ষেত্রে 400-500-র মধ্যে কিন্তু খরচটা চলে আসে, ঠিক আছে? এবার সবাই বলবে যে তাহলে আমি দাঁত তোলার ক্ষেত্রেই যাবো, আমি শুধু শুধু কেন রুট ক্যানাল ট্রিটমেন্ট করাবো, তাতে আমার অনেক বেশি টাকা খরচ হয়ে যাবে, দাঁত তুললে আমার টাকাটাও বেঁচে যাবে, সব দিক থেকেই ভালো হচ্ছে। কিন্তু না, সব দিক থেকে কিন্তু ভালো জিনিসটা হয় না। কি, সেটা আমি তোমাদেরকে এখন বোঝাচ্ছি। দেখো, রুট ক্যানাল ট্রিটমেন্ট করালে কিন্তু তোমার নিজের দাঁত কিন্তু নিজেরই থাকছে, সেই দাঁতের যে ক্যাপাবিলিটিটা বা যে ফাংশনালিটিটা, সেটা কিন্তু আগের অবস্থায় আমরা ফিরিয়ে আনছি, এবং তুমি সেই দাঁতটা দিয়ে সুন্দরভাবে আগের মতন কাজকর্ম, অর্থাৎ খেতে পারছো, চেবাতে পারছো, কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না, সুন্দর এস্থেটিক একটা এনে দিচ্ছে, সবকিছু কিন্তু সুন্দরভাবে রক্ষা পাচ্ছে। কিন্তু দাঁত তোলার পর কিন্তু তোমাকে একটা সেখানে নকল দাঁত কিন্তু বসাতেই হবে, ঠিক আছে? কারণ নতুন দাঁত না বসালে সেই দাঁত যেটা তুলে ফেলা হলো, সেই জায়গায় যে ফাঁকাটা সৃষ্টি হচ্ছে, সেই জায়গা দিয়ে কিন্তু তুমি আগের মতন আর ভালো করে চেবাতে পারবে না, খেতে পারবে না, ঠিক আছে? সেইটার কিন্তু একটা প্রবলেম কিন্তু দেখা দেবে।
এবার দাঁত তুলে ফেলার পর তখন লোকজন কি করে, উল্টো দিকের দাঁত দিয়ে খাওয়া শুরু করে, যার ফলে কি হয়, অতিরিক্ত বেশি এক্সেসিভ চেবানোর ফলে কিন্তু সেই দিকের দাঁতগুলো ঘর্ষণের ফলে ফলে কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তখন কিন্তু সেটার জন্য আবার আলাদা ট্রিটমেন্ট হয়ে গেল, অর্থাৎ সেখানে কিন্তু তোমার আলাদা খরচ পড়ছে। ঠিক আছে, বোঝা গেল? সুতরাং এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে যেটা বললাম আগে, দাঁত, নকল দাঁত কিন্তু তোমাকে বাঁধাতেই হবে ওখানে। এবার নকল দাঁত লাগানোর 3টে প্রসিডিওর আছে। নাম্বার 1-এ যেটা রয়েছে সেটা হচ্ছে ব্রিজ করা, নাম্বার 2-তে যেটা রয়েছে সেটা হচ্ছে ইমপ্ল্যান্ট, আর নাম্বার 3-তে যেটা রয়েছে সেটা আরপিডি, অর্থাৎ রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার, অর্থাৎ যে দাঁত বাঁধানোগুলো খোলা পড়া করা হয়। ঠিক আছে, পেশেন্টকে দিয়ে দেওয়া হয়, তারা নিজের ইচ্ছা মতন খোলা পড়া করতে পারবে। ঠিক আছে, আগের যে দুটো বললাম সে দুটো কিন্তু পেশেন্ট নিজের ইচ্ছা মতন খোলা পড়া করতে পারবে না, ও দুটো কিন্তু ফিক্সড। আর লাস্টে যেটা বললাম সেটা কিন্তু নিজের ইচ্ছা মতন খোলা পড়া করতে পারবে। এবার দেখো, ব্রিজের ক্ষেত্রে মিনিমাম কিন্তু আমাকে 3টে দাঁত রাখতেই হবে। ঠিক আছে, যে দাঁতটা ধরো তোলা হয়েছে সেই দাঁতের পেছনে এবং সামনে যদি দাঁত থাকে, সেই দুটো দাঁতের সাপোর্টে কিন্তু একটা 3টে ইউনিটের ব্রিজ বানানো হয়। ঠিক আছে, এবার সেইটার ক্ষেত্রে খরচটা কিরকম পড়ে, সেটার ক্ষেত্রে খরচটা ধরো ওরকম 5 থেকে 7 হাজারের মধ্যে আসে, বা যেখানে আমি যেরকম ম্যাটেরিয়াল ব্যবহার করব সেই অনুযায়ী কিন্তু আমার ব্রিজের দামটাও কিন্তু বাড়তে থাকে বা কমতে থাকে। ঠিক আছে, আর যদি কেউ ইমপ্ল্যান্টের দিকে এগোতে চায়, ইমপ্ল্যান্টের দিকে এগোলে কিন্তু তখন সেটা কিন্তু খরচাটা অনেকটা বেশি পড়ে, 10 হাজারের বেশি পড়ে, কোনো কোনো ক্ষেত্রে 15 হাজার বা 20 হাজার বা 30 হাজার পর্যন্ত কিন্তু পৌঁছে যায়। ঠিক আছে, সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে, বললাম যে চেম্বারের কোথায় লোকেশন রয়েছে, সেখানে কি কি ফ্যাসিলিটিস রয়েছে, বা যারা কাজ করছেন সেখানে তাদের এক্সপিরিয়েন্স কতটা রয়েছে, সেটার উপর কিন্তু ডিপেন্ড করবে। এবার বলি লাস্টের যেটা আমি বললাম, অর্থাৎ আরপিডি, যেটা রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার, যেটা হচ্ছে কি ওই খোলা পড়া দাঁত বাঁধানো, যেটা সেটা কিন্তু পেশেন্ট নিজের ইচ্ছা মতন খোলা পড়া করতে পারবে, কিন্তু এটার কি প্রবলেম আছে বলতো, এটার প্রবলেম হচ্ছে গিয়ে আগের দুটোর মতন কিন্তু শক্ত সামর্থ্য এটা হবে না, আগের দুটোর মতন কিন্তু এটা মজবুত নয়। ঠিক আছে, যখন এটা পরে যখন পেশেন্ট খাবে তখন কিন্তু অতিরিক্ত কোনো শক্ত খাবার কিন্তু এটা দিয়ে চেবানো যাবে না। কেউ যদি মনে করে যে আমি মাংসের হাড় চেবাবো, সেটা কিন্তু সে পারবে না। ঠিক আছে, ওই প্রেসারে কিন্তু ভেঙে যাবে, এবং তখন মুখের মধ্যেও কিন্তু ওই ভেঙে যাওয়ার ফলে একটা ক্ষত সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। ঠিক আছে, তো এটার একটা প্রবলেম হয়। তারপর হচ্ছে কি, রোজ নিয়মিত ওটাকে পরিষ্কার করতে হয়, রোজ খোলা পড়া করতে হয়, যখনই পেশেন্ট ঘুমোতে যাবে তখনই কিন্তু ওটা খুলে জলের মধ্যে ডুবিয়ে রেখে তবে ঘুমোতে যেতে হবে। ঠিক আছে, মুখে পড়ে কিন্তু ওটা কোনোভাবেই ঘুমানো যাবে না, এবং যখনই মুখ থেকে ওটা বের করবে তখনই জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। ঠিক আছে, আরেকটা যেটা প্রবলেম সেটা হচ্ছে গিয়ে, যদি বাই চান্স কেউ পরিষ্কার করতে গেল বা খোলা পড়া করতে গেল, তখন যদি হাত থেকে ভুলবশত পড়ে গিয়ে থাকে তাহলে কিন্তু গেল পুরো দুটুকরো হয়ে, এইটার একটা প্রবলেম থাকে, ভেঙে যাওয়ার খুব চান্সটা থাকে। ঠিক আছে, সেই জন্য কিন্তু আগের যে দুটো আমি অপশন বললাম সেই দুটো অপশনের দিকে এগোনোটা কিন্তু অনেকটা বেটার। এবার হ্যাঁ, এরকম হলো যে অনেকগুলো দাঁত একসাথে নেই, তো সেক্ষেত্রে হ্যাঁ আরপিডি দিকে কেউ এগোতে, আর আরপিডি চার্জেসটা কিন্তু আগের দুটোর থেকে অনেকটাই কম পড়ে। এবার বলে রাখি, কেউ যদি মনে করে না আমি শক্ত জিনিসও আগের মতন আর খাবো না, আমি দাঁত তুলে ফেলেছি আর দাঁত বাঁধানো পড়বো না, আমার দাঁত আলাদা করে আমার টাকা খরচ করার কোনো ইচ্ছে নেই, তাহলে সেক্ষেত্রে কি প্রবলেম হবে সেটাও বলে রাখি। দেখো, যখন কোনো একটা দাঁত নিচ থেকে তুলে ফেলা হচ্ছে, এইবার কোনো একটা পেশেন্ট ওই দাঁত তুলে ফেলার পর দীর্ঘদিন ধরে সে যদি কোনো দাঁত বাঁধানো ব্যবহার না করে, সেক্ষেত্রে যে দাঁতটা নিচে তোলা হলো তার ঠিক ওপরে অবস্থিত যে দাঁতটা, একদম তার সোজাসুজি ওপরে যে দাঁতটা থাকবে, সেই দাঁতটা কিন্তু যত সময় যাবে ধীরে ধীরে কিন্তু নিচে নেমে আসবে। নিচে নেমে এসে এবার কি হবে, দাঁতটা নড়ে যাবে একা একাই নড়ে গিয়ে দাঁতটা পড়ে যাবে। তাহলে কি হলো, যখন দাঁত তোলা হলো, দাঁত তোলার পর কেউ যদি দাঁত বাঁধানো না ইউজ করে দীর্ঘদিন ধরে, তাহলে কিন্তু তার টুথ লসের একটা সম্ভাবনা থাকছে, অর্থাৎ তার কিন্তু দাঁত এক একটা করে পড়ে যাবে। ঠিক আছে, এই সমস্যা কিন্তু হয়ে থাকে। এইবার সেক্ষেত্রে তখন আলাদা ট্রিটমেন্ট হবে, নিচের দাঁত নেই ওপরের দাঁত নেই, তখন কিন্তু ট্রিটমেন্ট করাতে গেলে চার্জেসটাও বাড়বে। আই হোপ তোমরা বুঝতে পারছো। এবং টুথ লসের জন্য কিন্তু দাঁতের যে অক্লুশন, অর্থাৎ আমাদের দাঁতের যে অ্যারেঞ্জমেন্টটা থাকে, যার জন্য আমরা সুন্দরভাবে কথা বলতে পারি, চেবাতে পারি, হ্যাঁ, তো এই
অ্যারেঞ্জমেন্টটা কিন্তু পুরো ঘেঁটে যাবে, এবং যার কারণে কিন্তু এই কাজগুলো করতে কিন্তু তখন প্রচন্ড অসুবিধা হবে। তাহলে আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কোনটার ক্ষেত্রে কোন দিকে এগোনোটা উচিত, এবং তারপরেও বলবো যে সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ তোমাদের হাতে। ঠিক আছে, আমি ডিটেলসটা তোমাদেরকে জানালাম, এরা কোন ট্রিটমেন্টটা চাও। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে দিও, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করবো যথাযথভাবে উত্তর দেওয়ার। তাহলে চলো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে টিউন। টাটা।